Uh, our first academic session will start by Dr. Deeptarup Chaudhary. So before starting his lecture, I want to express my gratitude to the speaker, and want to express about Dr. Chaudhary. Dr. Chaudhary is a clinical psychologist by training. Dr. Chaudhary has been working for 1.5 decades as lecturer, mental health researcher, and lately a faculty consultant in one of the oldest mental health care institutions in India. He is currently working as an assistant professor of clinical psychology at LGB, Regional Institute of Mental Health, an autonomous institute under the Ministry of Health and Family Welfare, Government of India, and is located in Tezpur, Assam. He completed his master's from Delhi University and later his MPhil and PhD from NIMHANS, Bangalore. Dr. Chaudhary currently work engagements are all influenced by a particular approach of mental health called narrative practice, which is a respectful, non-judgmental, culturally relevant approach to counseling, which center people are experts of their own lives. He currently coordinates multiple initiatives at his institute or department, which include the psychotherapy and counseling training program, a new center for psychological care and mental health promotion for the college youth called Youth Wellness Hub, and national level telephonic tele helpline for COVID-related mental health support. So now I request Dr. Deeptarup Chaudhary to speak your lecture, and I want to I would like to request Dr. Chaudhary, if possible, that your speak will be in Bengali and English. মানে that is called mixed language. মানে আমি বলতে চাইছি যে বাঙালি বাংলা জানে এই সংখ্যাটাই সব থেকে বেশি। 15-20 জন এইরকম আছে যারা বাংলা জানে না। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে মানে it would be better if you speak in both language. Thank you. নমস্কার। It's a difficult challenge. কখনো বাংলা এবং ইংরেজিতে একসঙ্গে এরকম একটা একাডেমিক প্রেজেন্টেশন আমার মনে পড়ে না কবে লাস্ট করেছি। তবে নতুন নতুন চ্যালেঞ্জ নেওয়াটা একটা জীবনের অঙ্গ, কোভিড আমাদের শিখিয়েছে। সবচেয়ে প্রথমেই আমি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, প্রো ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার এবং সেন্টারকে, কাউন্সেলিং সেন্টার, প্রফেসর মন্ডল। আমি একটা পিপিটি শেয়ার করতে চাই যেটা হয়তো আমার এই আজকের প্রেজেন্টেশন বা আমার আজকের এই বক্তব্যকে একটু স্পষ্ট করে তুলে ধরতে সাহায্য করবে। আমি জানি না যে আমার বাংলা কত ভালো রয়েছে, ভালো রাখার চেষ্টা করেছি, যদিও আমি প্রায় গত 2 দশক ধরে পশ্চিমবঙ্গের বাইরেই থেকেছি, দিল্লি, ব্যাঙ্গালোর এবং গত 5 বছর ধরে আসাম প্রায় পশ্চিমবঙ্গের ফিরে আসাই বলা যেতে পারে। কিন্তু তবুও একদিক থেকে ইটস অলমোস্ট লাইক আ হোম কামিং ফর মি টু গো ব্যাক টু যাদবপুর ইউনিভার্সিটি। Though I have been a student of Calcutta University, রাজাবাজার সায়েন্স কলেজ থেকে আমার পড়াশোনা শুরু হয়েছিল, তবু এই আজকের এই প্রেজেন্টেশনে যে বাংলা বলার একটা সুযোগ পাবো,
কতটা ঠিক মতো বলতে পারবো বাংলা বা ইংরেজি মিশিয়ে, সেটা দেখা যায়। আমি একটু আই জাস্ট ওয়ান্টেড টু কনফার্ম আমার পিপিটি কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক ঠিক। এটা এটা ফুল স্ক্রিন করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, ফুল স্ক্রিন করতে পেরেছি কি? হ্যাঁ, ঠিক আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, পারফেক্ট, ফুল স্ক্রিন আসছে, একদম পারফেক্ট স্যার। ঠিক। তো আজকে কি বিষয় নিয়ে কথা বলবো সেটা নিয়ে যখন প্রফেসর মন্ডলের সঙ্গে আমার প্রাথমিক কথাবার্তা চলছিল, তখন আমি ভাবলাম যে এই কোভিডের সময় আমরা যদি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করি যেখানে কোভিডের আগে এবং কোভিডের পরে আমাদের জীবন কেমন থাকতে পারে, এবং কিভাবে আমরা বিশেষ করে ইউথ মেন্টাল হেলথকে মাথায় রেখে কাজ করতে পারি। তো সেই প্রসঙ্গে আমার মনে হলো যে আমি যে ইনস্টিটিউটের অংশ এই মুহূর্তে গত 5 বছর ধরে কাজ করছি, এলজিবি রিজিয়ন ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ। এই তেজপুর ছোট শহরটা দুটো বিশেষ কারণে বিখ্যাত। বাইরের লোকেদের যদি জিজ্ঞেস করেন তাহলে এক হচ্ছে তেজপুরের পাগলা গারদ, এখানে অসমীয়া ভাষায় সেটাকে পগলা ফাটেক বলে বা মেন্টাল হসপিটাল। আরেকটা হচ্ছে তেজপুর বিশ্ববিদ্যালয়, তেজপুর ইউনিভার্সিটি, একটা নামকরা সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেটা আমাদের শহরের প্রান্তে রয়েছে। তো আমি সেই পাগলা গারদ বা এই মুহূর্তে এলজিবি রিজিয়নাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, যেটা গত 10-15 বছর ধরে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে আসার পর থেকে পোস্ট গ্রাজুয়েট টিচিং অ্যাজ ওয়েল অ্যাজ রিসার্চ অ্যাজ ওয়েল অ্যাজ সার্ভিস সেন্টার হিসেবে কাজ করছে। আমাদের পেছনে 150 বছরের ইতিহাস রয়েছে। তো সেই ইতিহাস কখনো কখনো আমাদের সুবিধাও করে দেয়, আবার কখনো কখনো খুব অসুবিধাও ফেলে দেয়। পাগলা গারদের যে শিকল, সেটা এখনো কখনো আমরা কাটিয়ে উঠতে পারি না, অথচ এবং সেই সঙ্গে সঙ্গে 150 বছরের যে আমাদের অভিজ্ঞতার ঝুলি, সেটাও আমাদের সমৃদ্ধ করে চলে। তো এই সমস্ত মাথায় রেখে আমি ভেবেছি যে গত 1.5-2 বছর ধরে আমরা যে আমাদের ইনস্টিটিউটে যে একটা একটু অন্য রকমের কাজ করার চেষ্টা করেছি, ইউথ ওয়েলনেস হাব, যেখানে আমি ফাউন্ডিং কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি, একটা খুব ছোট্ট টিম নিয়ে, যেখানে আমাদের মূল উদ্দেশ্য ইউথদের নিয়ে কাজ করা। আমরা শুরু করেছিলাম কলেজ ইউথ, তারপরে দেখলাম তেজপুর ইউনিভার্সিটির মতো বড় ইউনিভার্সিটি আমাদের সঙ্গে যুক্ত হতে চেয়েছে, তাদের স্টুডেন্টরা আসতে শুরু করেছে, এবং সেই সঙ্গে সম্প্রতিকালে স্কুল, হাই স্কুলের স্টুডেন্টরাও। তো এদের কথা ভেবে আমরা যে ইউথ মেন্টাল হেলথ বা ইউথ ওয়েলনেস হাবে যে কাজটা করেছি সেইটা। এইবার আমাদের নামের মধ্যে আমরা প্রথম থেকেই খুব শিওর ছিলাম যে আমাদের ওয়েলনেসটা রাখতে হবে। আমাদের 150 বছরের পাগলা গারদের বা মেন্টাল হসপিটালের ইতিহাসে ইলনেস হচ্ছে আমাদের একটা খুব জানাশোনা জায়গা। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে আমার যে নিজের ট্রেনিং, আমার কলিগ সাইকিয়াট্রিস্ট, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক, সাইকিয়াট্রিক নার্সিং, যাদের সঙ্গে আমি প্রতিনিয়ত কাজ করি, তাদের সবাই মিলে আমরা ইলনেসকে উঠতে বসতে প্রত্যেকদিন কাটাছেঁড়া করি। মেন্টাল ইলনেস, মানসিক সমস্যা দেখি, তাদের সাহায্য করার চেষ্টা করি, বিভিন্ন ভাবে সাহায্য হয়। তো সেইখানে ওয়েলনেস নিয়ে কাজকর্ম করাটা অনেকটাই যাকে বলে সাহস জুটিয়ে এগিয়ে যাওয়া একটা নতুন পথ। কারণ সত্যি বলতে কি, ওয়েলনেসের গল্পটা কিন্তু আমরা ভালো করে জানি না, বিশেষ করে ইউথদের কনটেক্সট। তো সেই জন্য আমরা সবসময় এই প্রশ্নে বারবার ফিরে আসি, যেটা আমরা নিজেদেরও বারবার প্রশ্ন করি, এবং আমরা আমাদের
সঙ্গে যারা আমরা যাদের সঙ্গে কাজ করি, ইউথদের, আমাদের চারপাশে কমিউনিটি মেম্বার, এবং শুধু ইউথদের নয়, ইউথদের সঙ্গে কাজ করতে গিয়ে তাদের পরিবার, তাদের মা বাবা, তাদের বন্ধু বান্ধব, তাদের সঙ্গে। তো আমরা এই প্রশ্নটা বারবার নিজেদের করি কি, ডু উই রিয়েলি নো, আমরা কি সত্যি জানি? আমরা যদি এটা দিয়ে শুরু করি যে ইউথরা সব মানে অনেক কিছুই জানে, মানে ইনফরমেশন অনুযায়ী, তাহলে যেভাবে শুরু করব, বা যদি ইউথরা কিছুই জানে না সেটা দিয়ে যদি শুরু করি, তাহলে আমরা বোধহয় কোথাও একটা ভুল হয়ে যায়। তো সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি এই জানার জায়গাটাকে মাথায় রেখে এগিয়ে যাওয়া। আর যেটা নতুন কথা নয়, কেননা আমরা জানি যে অ্যাওয়ারনেস, মানসিক স্বাস্থ্য, একটা অদ্ভুত কথা, আমরা ইউথ মেন্টাল হেলথের কথা বলছি, মেন্টাল হেলথ মানে মানসিক স্বাস্থ্য, কিন্তু আপনারা দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের কথা বলতে গিয়ে আমরা কিন্তু মানসিক অস্বাস্থ্যের কথাই বেশি বলি। বেশিরভাগ বই খাতায়, বইপত্র তো সেই ব্যাপারেই লেখা থাকে। তো সেই জন্য এই মানসিক স্বাস্থ্যের ব্যাপারে কথা বলতে গিয়ে, বা অস্বাস্থ্য বা মানসিক সমস্যার কথা বলতে গিয়ে আমরা বারবার নিজেদের জিজ্ঞেস করি, অন্যদের জিজ্ঞেস করি, আমরা কি জানি, কতটা জানি। একটা ছোট উদাহরণ দিচ্ছি, এই 3টে ছবি এই আমরা পিপিটিতে দিয়ে যখন আমরা স্টুডেন্টদের সঙ্গে বা ইউথদের সঙ্গে কোনো একটা প্রোগ্রামে কখনো দেখিয়ে বলি যে আচ্ছা বলো তো তোমরা, এই যাদের ফটো আমরা দেখছি এদের মধ্যে সবচেয়ে বেশি কার সম্ভাবনা রয়েছে মানসিক সমস্যার সম্মুখীন হওয়ার? এবং চট করে অনেকেই বলে যে আরে দেখেই তো বোঝা যাচ্ছে, এটা জিজ্ঞেস করার কি আছে। এই মাঝখানে যে মেয়েটির ফটো বা ডান দিকে যে ছেলেটির ফটো তাকে দেখেই তো মনে হচ্ছে যে স্ট্রেসড আউট, আর বাঁদিকে যে হাসছে যে ভদ্রমহিলা, যে মেয়েটি, তাকে দেখে তো মনে হচ্ছে খুশি আছে। এইটা আমাদের একটা শুরুর জায়গাটা খুব বড় করে আলোচনার জায়গায় আমাদের ঢুকতে সাহায্য করে, যে কখনো কখনো ওই বইয়ের মলাট দিয়ে বইয়ের ভেতরে কি আছে অনেক সময় সেটা যেমন বোঝা যায় না, ঠিক তেমনই মানুষের মুখ বা মানুষের ব্যবহার বা মানুষের চেহারা দূর থেকে দেখে কেমন আছে সেটা আন্দাজ করে নেওয়াটাও অনেক সময় আমাদের ভুল হয়। বিশেষ করে কোভিডের সময় সোশ্যাল মিডিয়ায় আমরা জেনারেলি আমাদের দুঃখী চেহারাগুলো, কান্নাকাটি করে চোখ ফোলানো চেহারাগুলো তো আমরা দিই না। আমরা সবচেয়ে সুন্দর ছবি, যেটা আমার হঠাৎ মনে পড়ছে যে আমি বেছে বেছে প্রফেসর মন্ডলকে আমার বেছে বেছে ঠিক যে মনে হচ্ছে একটু কম বয়স লাগা হাসি খুশি চেহারা, সেই ছবিটা পাঠিয়েছি এই আপনাদের আপনাদের ফ্লাইয়ারের জন্য। তো সেই জন্য কি দেখতে পাচ্ছি চোখের সামনে সেটা আমাদের কিন্তু অনেক সময় ঠিক দেখায় না। আর সেখানেই আমাদের একটা বড় প্রশ্ন ওঠে, তাহলে আমরা কি করে জানবো, কি করে পৌঁছবো আরেকজনের কাছে, আরেকজনের মনের কাছাকাছি, আরেকজন মানসিক স্বাস্থ্য বা অস্বাস্থ্য বা মানসিক সমস্যার কথাটা কি করে বুঝবো? একটা সহজ উদাহরণ দিই, এই যে আমি যে মেন্টাল হসপিটাল পাগলাগারদের কথা বলছি, এই ছবি যদি আমি দেখাই এবং দেখিয়ে বলি যে মেন্টাল হসপিটাল মানেটা কি, মেন্টাল হসপিটালের ছবি যখন আমরা কথাটা বলি, কি ছবি আমাদের চোখে ফুটে ওঠে? তো তখন আমাদের চোখে দুটো ছবি সবচেয়ে আগে ফুটে ওঠে যদি আমরা মেন্টাল হসপিটালের কথা বলি। একটা হচ্ছে ওই একটা বড় দরজা, জেলখানার মতো, যেখানে একটা ছোট্ট দরজা আছে যেটার মধ্যে দিয়ে মাথা নিচু করে ঢোকানো বা বেরোনোর একটা জায়গা। ইনফ্যাক্ট আমাদের হসপিটালেরও পুরোনো অংশ যেখানে আর আমরা এই অংশ রয়েছে যেখানে আর কেউ থাকে না, এটা অ্যাবান্ডান্ট একটা। কিন্তু এই গেটটা বেশিরভাগ একটা টিপিক্যাল মেন্টাল হসপিটালের ছবি আমাদের চোখে ভাসিয়ে দেয়। কিংবা অন্য ক্ষেত্রে যখন আমরা ওই ছবি দেখি সিনেমা, হলিউড বা বিদেশের সিনেমা, সেখানে দেখি যে এরকম একটা সফিস্টিকেটেড ওয়েতে মানসিক বিকারগ্রস্ত মানুষকে কন্ট্রোল করে রাখার জন্য, বেঁধে রাখার জন্য কিভাবে আমরা তাকে আটকে রাখি। তো এই ছবিগুলো আমাদের চোখে সবচেয়ে আগে ভেসে ওঠে, আর এই ছবিগুলোর সঙ্গে আমাদের লড়াইটা সবচেয়ে আগে শুরু করতে হয়। সুতরাং আমরা জেনারেলি যাই, আমরা কি করি, যাদের সঙ্গে কাজ করি তাদের বলি যে আমাদের এই মেন্টাল হসপিটাল বা যে ধরনের কল্পনা থেকে যে জায়গায় আমরা কাজ করি, যে জায়গায় যাদের সঙ্গে কাজ করি, তার ছবিটা কিন্তু অনেকটাই আলাদা। ইনফ্যাক্ট তেজপুর তো অনেকটাই দূর কলকাতার, তা নইলে আমি আপনাদের বলতাম যে এসে একবার ঘুরে যান, একটা ঢু মেরে যান, এক কাপ চা খেয়ে যান। সেটা যখন সম্ভব নয়, ছবি দিয়েই দেখাতে পারি যে আমাদের ক্যাম্পাসটা সুন্দর,
পুরোনো দিনের ক্যাম্পাস, সেটাকে আমরা যত্ন করে রাখার চেষ্টা করি। এবং এই যত্ন করে রাখার পেছনে একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে ভালো হয়ে ওঠা বা ভালো থাকার জন্য শুধুমাত্র যে আমাদের ট্রিটমেন্টটাই বড় কথা নয়, আমাদের পারিপার্শ্বিক বা কোথায় আমরা কাজ করছি সেই স্পেসটারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটা উদাহরণ দিই, এই যে আমরা ইউথ ওয়েলনেস হাবের কথাটা বলছি, এই আমাদের এই হাবের এই মুহূর্তে আমরা যে স্পেসে রয়েছি, যে 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 বাংলোয় রয়েছি, যে বিল্ডিং এ রয়েছি, এইটা হচ্ছে তার ফটো। এটা আমাদের ইনগরেশনের ফটো। অনেক বেলুন দেখতে পাচ্ছেন, যেন মনে হচ্ছে ছোটবেলায় বাচ্চাদের যেমন জন্মদিন হয় সেই রকম। তো এটা আমাদের বলতে পারেন প্রায় জন্মদিনের একটা গল্প। আমরা প্রায় গত বছর নভেম্বরে, ঠিক 1 বছর আগে, যখন কাজ শুরু করার 6 মাস পরে একটা পুরনো ভাঙাচোরা প্রায় বাংলো, যেটাকে আমরা রেনোভেট করেছিলাম, এবং রেনোভেট করার পেছনের গল্প সেখানে রয়েছে যে কিভাবে আমরা যেহেতু ততদিনে কাজ শুরু করে ফেলেছিলাম, ইউথ যাদের সঙ্গে আমরা কাজ করছি, আমাদের নিজেদের ইনস্টিটিউটের স্টুডেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট, বাইরের কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আসতে শুরু করেছিল, তাদেরকে আমরা বললাম যে আমরা এখানে যেতে চাই। তাদেরকে নিয়ে গেলাম আমরা, তারা যখনই এসেছে তাদের বলেছি যে আমরা এই পুরনো একটা প্রায় ভেঙে যাওয়া বাংলোকে নতুন ভাবে যদি আমরা রিনোভেট করতে চাই, যেখানে একটা সেফ স্পেস, একটা স্পেস হবে যেখানে ইউথরা আসতে পছন্দ করবে, যুব সম্প্রদায় আসতে পছন্দ করবে এবং এসে সেখানে মনের কথা বলতে চায়। তো সেটা কিরকম হবে, তার ভেতরে ঘরগুলো কিরকম হবে, তাদের রং চং কিরকম হবে, কোথায় কি থাকবে, তার ফার্নিচার কি হবে, ইত্যাদি ইত্যাদি ছোট ছোট জিনিস, যেগুলো হয়তো আমরা অনেক সময় ভুলে যাই। আমরা তাড়াতাড়ি চট করে কাজ শুরু করার জন্য একটা বসে পড়ে শুরু করি। কাজ নিশ্চয়ই হয়, কিন্তু সেই কাজটাকে আরেকটু ভালো করার জন্য এইগুলো যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেইগুলো আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করেছি এবং বুঝতে পেরেছি। এই কনটেক্সটার সঙ্গে সঙ্গে আমরা এটাও মাথায় রাখি যে আমরা যাদের সঙ্গে কাজ করছি, ইউথদের, বিশেষ করে কলেজ ইউথ, এখানে কলেজ মানে কলেজ ইউনিভার্সিটিকে মিশিয়ে বলবো, তাদের যে সাইকোলজিক্যাল ডিস্ট্রেস, তাদের ব্যাপারে আমাদের সঙ্গে থাকা যে ডেটা রয়েছে, যে স্ট্যাটিস্টিক্স রয়েছে, সেটা আমাদের কি বলে। 2015-16 সালে ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে হয়েছে, নিমহ্যান্স করেছে, আমাদের ইনস্টিটিউটও তার সঙ্গে জড়িত ছিল। তো সেই সার্ভেতে মোটামুটি একটা স্পষ্টভাবে বোঝা গেছে যে প্রায় 15-16% মানুষের মানসিক সমস্যা রয়েছে, ডায়াগনসেবল মেন্টাল ইলনেস রয়েছে। যদি আমরা একদম ছোট বয়সের বাচ্চাদের থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধাদের কথা ভাবি, প্রায় 6 জনের মধ্যে একজন, সংখ্যাটা বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু সেইটা হচ্ছে ডায়াগনসেবল মেন্টাল ডিসঅর্ডার, যাদেরকে আমরা ডায়াগনোসিস করছি এবং যারা হয়তো আলটিমেটলি আমাদের মতো টারশিয়ারি মেন্টাল হেলথ কেয়ার সেন্টারে আসে সাহায্য নেওয়ার জন্য, বা এসে ওঠে না, কিন্তু যাদেরকে আমরা ডায়াগনোসিস করতে পারি কোনো একটা মেন্টাল ইলনেস হিসেবে ICD-10 বা DSM-4 ব্যবহার করে। কিন্তু যখন আমরা মেন্টাল হেলথের মেন্টাল ইলনেসের কথায় ক্যাম্পাসের কথা ভাবি, তখন আমরা দেখি কি অনেক ছাত্রছাত্রী হয়তো সেই ডায়াগনসেবল ডিসঅর্ডারের সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে না, কোথাও একটা কম পড়ে যায়, ফলে তাদেরকে আমরা বলতে পারি না যে দেখো তোমার এই রোগটা হয়েছে বা এই মানসিক সমস্যা হয়েছে। অথচ তাদের একটা অস্বস্তি বা একটা ডিস্ট্রেস, একটা বেশ বড় রকমের ডিস্ট্রেস নিয়ে তারা থাকে, যাকে আমরা টিপিক্যালি স্ট্রেস বলি। স্ট্রেস হচ্ছে একটা আমব্রেলা টার্ম, কষ্ট। তো সেই কষ্টের কথা যদি আমরা ভাবি, তাহলে দেখবো একটা বড় অংশ, প্রায় 2 জনের মধ্যে একজন, 40 থেকে 50% স্টুডেন্টরা যদি জিজ্ঞেস করা হয় কি তোমাদের কি এই মুহূর্তে কোনো মানসিক অসুবিধা বা কষ্ট রয়েছে, তখন তারা হয়তো বলবে যে হ্যাঁ রয়েছে, এবং সেটা প্রায় 2 জনের মধ্যে একজন, যেটা একটা বড় সংখ্যা। আর আমি এটা প্রি কোভিড এর কনটেক্সটে বলছি, কোভিড আসার আগে। কোভিড এর পরে তো এটা বলা বাহুল্য যে এই সমস্যাটা অনেক বেড়ে গেছে। এই মুহূর্তে সংখ্যাটা কখনো কখনো কেউ বলে 70-80%, কিন্তু তবু যদি আমরা একটা রাফ এস্টিমেট হিসেবে 50% ভাবি হাই ডিস্ট্রেস, তবুও কিন্তু সংখ্যাটা একটা খুব বড়। আর এইটা একটা সাইলেন্ট বা
হিডেন বার্ডেন, কারণ এদের ডায়াগনোসিস নেই, আর এদের কষ্ট বা এদের জীবনের এই যে এর যে ইম্প্যাক্ট তাদের নিত্য নৈমিত্তিক জীবনে, সেটাও একটা বড়, যেটা হয়তো অনেক সময় ঘুর পথে চোখে পড়ে। তো সেখানে একটা বড় জিনিস যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে যে এই যে লো অ্যাওয়ারনেস, যে আমার একটা সমস্যা হয়েছে বা আমার একটা সাহায্যের দরকার, অ্যাওয়ারনেস যদি থাকেও প্রফেশনাল হেল্প রয়েছে কিনা, কাউন্সেলিং সেন্টার রয়েছে কিনা। কলকাতার মতো বড় শহরে কাউন্সেলিং সেন্টারের কোনো অসুবিধা নেই, কিন্তু অন্য জায়গা ছোট ছোট শহর সেখানে বা গ্রামে গঞ্জে তাদের কি হবে? এবং সাহায্য নেব কি নেব না, লোকে কি বলবে, পাছে লোকে কিছু বলে, এটা সবসময় আমাদের তাড়া করে বেড়ায়। এই সমস্ত সমস্যাগুলো কলেজ স্টুডেন্টদের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। তো সেখানে আমরা বারবার নিজেদের যেটা প্রশ্ন করি বা আমাদের প্রশ্ন করা উচিত, যে আমরা যে মানসিক সাহায্যের কথা বলছি বা মানসিক স্বাস্থ্যের কথা বলছি বা মানসিক সমস্যার কথা বলছি, সার্ভিসেস বা কিছু একটা করা, সেটা কি শুধুমাত্র ডায়াগনোসিবল মেন্টাল হেলথ প্রবলেম বা যাদের রয়েছে তাদের কথা, এই যে 15-16% বা 6 জনের মধ্যে একজন, নাকি যারা এই সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে রয়েছে বা ডিস্ট্রেস রয়েছে কিন্তু সাইকিয়াট্রিক ডায়াগনোসিস নয়, এই আমি যে 2 জনের মধ্যে একজন কথা বলছি, যদি আমরা কলেজের পপুলেশনের কথা বলি, নাকি বাকি যাদের আপাত দৃষ্টিতে কোনো ডিস্ট্রেস নেই, কোনো মানসিক সমস্যা নেই, অথচ যদি দেখা যায় তারা কিন্তু তাদের সম্ভাবনা যতটা রয়েছে সেই পুরো সম্ভাবনা নিয়ে কাজ করতে পারছেন না, যাদেরকে আমরা বলি ফ্লারিশ করা, ডুইং ওয়েল, ফিলিং গুড, যাদের আমরা বলবো যে ওয়েলনেস বেরিয়ে আসা বা এক্সপ্রেস করা, সেটা কি করতে পারছে? তার মানে আমরা দেখছি যে মাইন্ড বা মেন্টাল হেলথ আমাদের 3টে গ্রুপের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রথম গ্রুপ তো অবভিয়াসলি যাদের সঙ্গে আমরা কাজ করে থাকি, দ্বিতীয় কলেজ ক্যাম্পাসের স্টুডেন্ট যারা হাইলি ডিস্ট্রেস, এবং তৃতীয়ত যারা আপাত দৃষ্টিতে ঠিক আছে কিন্তু তারা কি সত্যি নিজেদের সমস্ত সম্ভাবনা যেটা রয়েছে সেটা অনুযায়ী কাজ করতে পারছে কিনা। তো এই কথাটা মাথায় রেখে আমরা আমাদের এই ছোট্ট যে সেন্টারের কথা বলেছি, ইউথ ওয়েলনেস হাব, যেটাকে আমরা কাউন্সেলিং সেন্টার কিন্তু বলি না, অথচ লুকিয়ে রয়েছে। কিভাবে লুকিয়ে রয়েছে আমি সে কথায় আসবো। সেইটা আমাদের মাথায় রেখে আমরা সেন্টারের এই ইউথ ওয়েলনেস হাবের কথা ভেবেছি। আপনাদের যে ফটোটা দেখাচ্ছি এই মুহূর্তে, সেটা আমাদের তেজপুর ইউনিভার্সিটি, আমাদের এখানে যে আরেকটি বড় ইউনিভার্সিটি রয়েছে, আমরা দুটো আলাদা অর্গানাইজেশন, আমাদের মধ্যে আপাত দৃষ্টিতে কোনো সম্পর্ক নেই ইনস্টিটিউট হিসেবে, কিন্তু যেহেতু আমাদের সম্পর্কগুলো গড়ে উঠেছে অনেক বছরে, বিশেষ করে ইউথ ওয়েলনেস হাবের ক্ষেত্রে, তো সেখানে স্টেট সায়েন্স ফেস্টিভ্যাল হয়েছিল তেজপুর ইউনিভার্সিটিতে গত বছরের শুরুর দিকে। তো সেখানে ওরা হঠাৎ আমাদের ডেকে বললো যে আপনারা আমাদের একটা স্টল দিতে পারেন, যেখানে আমরা মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস নিয়ে আমাদের স্টুডেন্টদের কিছু একটা ওদের সঙ্গে কথোপকথনের একটা জায়গা তৈরি করব। তো খুব মজাদার ছিল, মানে সায়েন্সের একদম কাটিং এজ সায়েন্স ডিসকভারি, তার মডেল, তার ব্যাপারে কথা হচ্ছে অন্য স্টলগুলোয়, আর একটা জায়গায় হঠাৎ আমাদের স্টল, যেখানে হঠাৎ করে আমরা ঘুরিয়ে দিয়েছি লেন্সটাকে, বাইরের দিকে তাকানোর বদলে নিজের দিকে তাকানো, এবং সেটা কিভাবে ইন্টারেস্টিং পদ্ধতিতে করা যায়, ইন্টারঅ্যাক্টিভ এক্সিবিট আমরা বলেছি। সেখানে ওই কৌন বনেগা করোড়পতি কেবিসি স্টাইলেও যেমন একটা কুইজ বোর্ড রয়েছে, ক্রসওয়ার্ডস রয়েছে, মজার মজার খেলার মধ্যে দিয়ে নিজের কথা, বন্ধু বান্ধবদের কথা রয়েছে, গ্র্যাটিটিউড কর্নার থেকে শুরু করে স্ট্রেংথস কর্নার, এইগুলো সমস্ত, যেখানে ওয়েলনেসের কথাটা বারবার ফিরে আসে আমাদের সমস্যার সঙ্গে সঙ্গে, সেইটার একটা নমুনা হিসেবে আমি ছবিটা দেখাতে চাই। তো যেহেতু আমরা আমাদের এই কাজটা তেজপুরের কনটেক্সটে করে চলেছি, তেজপুর একটা ছোট জেলা সদর, এই জেলার নাম হচ্ছে শোনিতপুর, তেজপুর তার একটা বড় শহর, বড় মানে সত্যি খুব বড় নয়, 5-10 কিলোমিটারের মধ্যেই শহরটা প্রায় শেষ। তো এই কনটেক্সটে আমি বারবার যেটা ফিরিয়ে আনতে চাই যে আমাদের কনটেক্সট যেটা কিছুটা হলে আপনাদের আন্দাজ দেবে যে সেই কনটেক্সটে কি জিনিস সম্ভব হয়েছে, কি জিনিস আপনাদের ক্ষেত্রে সম্ভব হবে।
তো সেখানে ডিফিকাল্টি ফর ইয়াং পিপল টু রিচ আউট, ইনগ্রেন স্টিগমা, এইগুলো থেকে একটা ডিফারেন্ট কাইন্ড অফ স্পেসের আমাদের দরকার হয়েছিল। ইমাজিন করা, সবচেয়ে আগে তো আমাদের কল্পনা করা যে কি ধরনের স্পেস আমাদের দরকার, যেখানে যেখানে অল্প বয়সী যুবক যুবতীরা আসবে, স্কুল কলেজের স্টুডেন্টরা আসবে, এমন একটা স্পেস যেখানে যেখানে আসলে আই এম নট ওয়েল, দো আই মাইট নট বি ইল, আমি খুব অসুবিধায় নেই, খুব কষ্টে নেই, কিন্তু অল্প কষ্টে আছি, আমি মানসিক আমার মানসিক রোগ হয়নি, কিন্তু যে আমার সব ঠিক চলছে তাও নয়, এরকম একটা জায়গা যেখানে এসে তারা বলতে পারবে, এরকম একটা স্পেস। তো আমি এই কিছু স্লাইডে এই এই শেয়ার করতে চাই যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেটা হয়তো আপনাদের সেন্টারের ক্ষেত্রে বা কলকাতায় যারা অন্যভাবে সেন্টারের সঙ্গে জড়িত রয়েছেন বা নিজের স্পেস তৈরি করছেন নিজের ব্যক্তিগত কাজে অ্যাজ আ কাউন্সেলর, তো সেক্ষেত্রে আমাদের এই শেখার জায়গা বা আমরা যেটা উপলব্ধি করেছি সেই জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। এই ক্রিয়েটিং স্পেসের ক্ষেত্রে আমরা দেখেছি সেফ স্পেস হচ্ছে যে কোনো কিছু করার একটা প্রি কন্ডিশন, ক্রিয়েটিং সেফ স্পেস। তো এই ক্রিয়েটিং এই সেফ স্পেসটা দেখতে কেমন, কিভাবে কল্পনা করা যায়, তো সেই ক্ষেত্রেও আমরা যখন প্রথম শুরু করেছিলাম ইউথ ওয়েলনেস হাবে, তখন আমরা এই ছোট ছোট জমায়েত, যখন ছোট ছোট গ্রুপে স্টুডেন্টরা এসছে, আমরা এটাকে ইউথ আড্ডা বলি, এ ব্যাপারে আমি আর একটু বিস্তারিত ভাবে আপনাদের বলবো। তো সেখানে আমরা সুযোগ পেলেই তাদের জিজ্ঞেস করেছি, আচ্ছা কেমন চাও এই স্পেসটা, কেমন চাও এই জায়গাটা হয়ে উঠুক, সেই জায়গাটা দেখতে কেমন হওয়া উচিত, সেই জায়গায় কারা কাজ করা উচিত, সেই জায়গায় কেমন ভাবে কাজ করা উচিত, কোথায় বসা উচিত। এবং আমরা প্রথম থেকেই এই জিনিসগুলো বারবার এই যারা আসছে তাদের জিজ্ঞেস করেছি, কারণ আমরা জেনারেলি দেখেছি যে ইলনেসের ক্ষেত্রে আমাদের একটা উইজডমের জায়গা আছে, জানার জায়গা রয়েছে, প্রচুর উদাহরণ রয়েছে, কিন্তু ওয়েলনেসের স্পেস সত্যি বলতে কি ভারতবর্ষে খুব কম জায়গা রয়েছে ওয়েলনেসের স্পেসকে ক্রিয়েট করা। তো সেখানে আমরা ওই ভুলটা করতে চাইনি যে বইয়ের জ্ঞান বা অন্য জায়গা বা বিদেশে কি হয়েছে সেটাকে আমরা এদেশে যেন একেবারে কপি পেস্ট করে শুরু করতে চাইনি, আমাদের নিজেদের ভাবনা চিন্তাকে শুরু করেছি। তো সেইখানে করতে গিয়ে আমরা দেখলাম যে এই অ্যাম্বিয়েন্সটা যাতে ইউথ ফ্রেন্ডলি হয়, যেখানে ওরা নিজেদের আইডিয়াটাকে পেশ করতে পারে, সামনে রাখতে পারে, যেখানটায় খুব ইনভাইটিং এবং ওয়েলকামিং হয়, যেন ওরা নিজেদের স্পেস বলে মনে করে, এমন এমন অ্যাক্টিভিটি যেন জোগাড় করা যায়, এমন এমন বের করা যায় যেখানে আমরা কেন করছি সেই অ্যাক্টিভিটিটা, ওয়েলনেসকে যদি আমরা ইনভাইট করে আনতে চাই এবং তার কি পসিবল ইম্প্যাক্ট হচ্ছে সেইগুলোকে যেন আমরা মাথায় রাখি। চট করে এখানে একটা অ্যাক্টিভিটি পেলাম চলো করে দেখি সেরকম যেন নয়, মানে ভাবনা চিন্তা করে সেটিং আপ অফ মিউচুয়ালি কমনলি এগ্রিয়েবল গ্রাউন্ড রুল খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সবাইকে এক রাস্তায় বা এক পথে এনে রাখবে, একটা প্ল্যাটফর্মে। কোনো শেমিং নেই, কোনো ব্লেমিং নেই, কনফিডেন্সিয়ালিটি রয়েছে কোনো কিছু করার আগে। তারপরে আমরা আবার অনেক সময় এগুলো তো চট করে আমাদের কে কি বলছে সেটাকে আমাদের ইন্টারভেন করতে হয় সেন্সিটিভলি, যাতে কারুর অসম্মান না হয়, এবং কারুর মানে আমরা যে কোনো মেম্বার যেখানে অর্গানাইজ করছি, যারা পার্টিসিপেট করছে, যাতে তাদের ডিগনিটি অ্যান্ড অনার যেন সম্পূর্ণ থাকে, সেইগুলো একটা নন জাজমেন্টাল, ফ্লেক্সিবল, রেসপেক্টফুল, রিফ্লেক্টিভ, মিউচুয়ালি সাপোর্টিভ, নন পেডান্টিক, জ্ঞানের যেন জায়গা না থাকে, যেন আমরা জানি তোমরা জানো না, এসো আমাদের কাছ থেকে শুনে যাও। আমরা অনেক কিছু জানি বা জানতে শুরু করেছি, সেগুলোকে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, এবং কেন শেয়ার করতে চাই, তোমাদের যতটুকু যা লাভ হবে তোমরা সেরকম নিয়ে এগিয়ে যাও সেইটা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফোকাস অন বিইং, মানে এখানে এসে যেন এইটা করতে হবে ওটা করতে হবে এবং করতেই হবে যেহেতু এসেছি, সেইটা যেন না হয়ে যায়। এইগুলোকে মাথায় রেখে আমরা ওই সেফ স্পেস তৈরি করার একটা জায়গা আমরা ধীরে ধীরে তৈরি করেছি বা করার চেষ্টা করে যাচ্ছি। আর একটা বড় জিনিস যেটা আমরা মাথায় রাখছি সেটা হচ্ছে যে ইউথদের আমরা কিন্তু তাদের এক্সপার্ট অফ দেয়ার ওন লাইফস, তারা
নিজেদের জীবনের কৌশলগুলো, তাদের নিজেদের জীবনের অভিজ্ঞতাগুলোকে যাতে মাথায় রেখে তারাই যে তাদের জীবনের এক্সপার্ট, এটাকে যেন আমরা ভুলি না কখনো। আমরা তাদের উইজডম, তাদের অভিজ্ঞতা, উপলব্ধিগুলোকে বারবার আনার চেষ্টা করেছি। তারা কিভাবে নিজেদের জীবন যাপন করছে, সেই পদ্ধতিগুলো, সেই উপায়গুলো, তারা কিভাবে বিভিন্ন চ্যালেঞ্জগুলোকে রেসপন্ড করছে, তারা কিভাবে নিজেদের এজেন্সি, আমি আটকে যাবো এই সমস্ত শব্দগুলোর ক্ষেত্রে, যদি আমাকে বাংলা বলতে হয়, তবু আমি আশা করছি আপনারা বুঝতে পারবেন। এজেন্সি, যেখানে আমি কিছু একটা করছি এবং গুরুত্বপূর্ণভাবে গোলস, আমরা সবসময় মাথায় রেখেছি যে আমাদের এই সেন্টার বা এই হাবের গোল exploring those skills, respecting their knowledge, enhancing the voice of youth. একটা ছবি যেটা এখানে দিয়েছি সেটা হচ্ছে হিউম্যান লাইব্রেরির একটা ছবি, যেটা আমাদের অবশ্যই কোভিডের আগে করেছি। একটা ঘর, সেখানে চারিদিকে গোল করে ঘুরে বসেছি এবং একজন হিউম্যান লাইব্রেরি, মানে ইন্টারেস্টিং একটা আইডিয়া, অনেকেই হয়তো জানবেন। যদি আমাদের জীবন যদি বই হতো, খোলা বই হতো, এবং সেখানের গল্পগুলো, সেখানকার বইটা যদি লাইব্রেরিতে এসে যেমন আমরা বই ইস্যু করি, সেই বই ইস্যু করে যদি আপনারা পড়তে চান বা জানতে চান, সেই বইটার পাতা খোলেন, তাহলে সেই বই কি গল্প আপনাদের বলবে, তারই একটা উদাহরণ হিসেবে আমরা এই অনুষ্ঠানটা করেছিলাম। এখন আমরা সেটাকে অনলাইন ভার্সনে করি, সেটার ব্যাপারে ছোট করে পরে বলবো। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখি, সেটা হচ্ছে যে কাদের রিপ্রেজেন্ট করছি আমরা, বা কারা রিপ্রেজেন্টেড হতে চায়। সেখানে যেন কোনো একটা দল যেন গুরুত্বপূর্ণ না হয়ে ওঠে অ্যাট দ্য কস্ট অর এক্সপেন্স অফ আরেকটা গ্রুপ। সেই জন্য রেসপেক্টিং ডাইভার্সিটি অ্যান্ড প্রমোটিং সলিডারিটি অ্যামং ইউথ। এখানে আপনারা পেছনে একটা উদাহরণ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন যে LGBTQIA গ্রুপ, তাদের সঙ্গে আমরা জড়িত থেকে কাজ করতে চাই, কাজ করেছি, তাদেরকে আমরা সাপোর্ট করি। তো এই জন্য বিভিন্ন প্রান্ত, বিশেষ করে প্রান্তিক যুব সম্প্রদায়, মার্জিনালাইজড গ্রুপ, এদের যে ডাইভার্স ওপিনিয়ন, বিলিফ সিস্টেম হয়, তাদেরকেও যদি আমরা একটা সেফ স্পেস দিতে পারি, তাদেরকে বলার এবং শোনার একটা জায়গা যদি আমরা দিতে পারি, এবং যাতে আমরা একটা স্পেস অফ সলিডারিটি তৈরি করতে পারি। আমরা সবসময় মনে রাখি যে এই সমস্ত করতে গিয়ে যেন মজা এবং আমাদের ভালো থাকা, ফান অ্যান্ড ওয়েলনেস যেন পেছনের দরজা দিয়ে পালিয়ে না যায়। অনেক সময় এটা হয়ে দাঁড়ায় যে কোনো কিছু, একটা বড় কিছু করতে গিয়ে এই ছোট ছোট মুহূর্তের ভালো লাগা, মজা, সবাই মিলে হই হুল্লোড় করা, একটা ইন্টেনশন নিয়ে, সেটা যেন আমরা ধরে রাখতে পারি। এবং এইটা এমন একটা জিনিস যেটা সব সময় দরজা জানলা যেন খুলে রাখতে হয়, সেইটা যাতে কোন দিক দিয়ে মজা এবং ফান এবং ওয়েলনেস ঢুকে পড়ে, সেটার একটা জায়গা তৈরি রাখা। যেমন আমরা একটা অ্যাক্টিভিটি করেছিলাম, ফান অ্যাক্টিভিটি, ক্লথ ব্যাগ মেকিং ফান কন্টেস্ট, অল্টারনেটিভ টু ইউজ অফ প্লাস্টিক। এই আমাদের ইনস্টিটিউট, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউট, স্বচ্ছতা একটা বড় অংশ আমাদের নিত্য নৈমিত্তিক কাজকর্মের ক্ষেত্রে। তো আমাদের স্বচ্ছতা অভিযানের ক্ষেত্রে একটা অ্যাক্টিভিটি করতে বলা হয়েছিল। তো আমরা মাথা খাটিয়ে ভাবলাম যে একটা কাজ করা যাক, এমন একটা জিনিস তৈরি করি যেখানে হাতের কাজ, যেটা খুব গুরুত্বপূর্ণ, আমরা তো ভুলে গেছি, সেলাই ফোড়াই। আর সেলাই ফোড়াই হচ্ছে ওই টিপিক্যালি মেয়েদের এরিয়া। তো সেখানে কিভাবে একসঙ্গে আমরা শিখতে পারি সেলাই ফোড়াই, এবং হয়তো আমাদের মাসি পিসিরা, তারা আমাদের শেখাতে পারে। এইটার একটা উদাহরণ হিসেবে এই ছবিটা আমরা দিতে পারি, আমি দিয়েছি এইখানে। কোঅপারেশন এন্ড ইন্টারডিপেন্ডেন্স অ্যামং ইউথ, মানে এখানে সবাই কিভাবে একে অপরকে সাহায্য করতে পারে। এখানে যারা সাহায্য চাইতে আসে, অনেক সময় তারা আমাদের অনেক বেশি সাহায্য করে গেছে, খুব সুন্দর কবিতা লেখে, হয়তো সে কথা প্রসঙ্গে বেরিয়ে এলো, তারা আমাদের সমৃদ্ধ করে গেল, তাদের লেখা কবিতা, তাদের গাওয়া গান আমাদের সঙ্গে শেয়ার করে। তো এইগুলো আমাদের নতুন ভাবে একে অপরের প্রতি নির্ভরশীল হতে শেখায়, এবং শিখিয়েছে যে ইউথদের সঙ্গে কাজ করতে গেলে
বিভিন্ন লোকেদের সঙ্গে মানে সম্পর্কিত হওয়াটা, ইন্টারডিপেন্ডেন্ট হওয়াটা। আমরা আরেকটা জিনিস মাথায় রাখি, সেটা হচ্ছে যে আমরা যা করি না করি সেগুলো যেন আমরা আমাদের হাত থেকে হারিয়ে না যায়। খুব সহজেই কি হয়, চট করে জিনিসগুলো হাওয়ায় মিলিয়ে যায়, নতুন নতুন জিনিস আসে আর আমরা ভুলে যাই। তো সেই জন্য আমরা সবসময় এই জিনিসগুলোকে ক্রিয়েটিভ এবং কালেকটিভ ডকুমেন্ট, ইউথ রিসোর্স হিসেবে এদেরকে ধরে রাখতে চাই, কারণ এরা আমাদের এজেন্সির কথা বলে, গল্প বলে, আমাদের আমাদের ইউথদের ভয়েসকে অ্যাম্প্লিফাই করে, আরো বড় করে শোনায়। তো সেই জন্য আমরা আর্টকে বিভিন্নভাবে সাহায্য, মানে ওদের সাহায্য নিই, আর্টের এক্সপ্রেসিভ আর্টসকে ইউজ করি। সেটা কবিতা হতে পারে, ফটোগ্রাফ, পেন্টিং, পোস্টার, বিভিন্ন জিনিস হতে পারে। উদাহরণ হিসেবে বলতে পারি, আমাদের কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি চলছিল আমাদের ইনস্টিটিউটে, এখনো চলছে। তো তার জন্য অনেক পাথর এসে জমা করেছিল, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো সেই পাথরগুলোকে নিয়ে একটা ছোট গ্রুপ ইউথরা বললো যে আমরা এইগুলোকে ধুয়ে এর ওপরে পেন্টিং করব। আমরা ভাবিনি, আমাদের হাবের সামনে পড়েছিল রাস্তায়, সেটা দিয়ে যে সুন্দর কিছু বানানো যায়। এই জায়গাগুলো আমাদের করার ক্ষেত্রে বা ভাবনা চিন্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এবং সেখানে মানসিক স্বাস্থ্যের কথাগুলো বলাটাও আমাদের সহজ হয়ে ওঠে, যেটা আমাদের জেনারেলি আমরা ভাষা খুঁজে পাই না। এইটা একটা ছোট্ট চট করে আপনাদের দেখানোর জন্য বলতে চেয়েছিলাম, ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ইউথ ওয়েলনেস হাবের, ইউথ আড্ডা, ইউথ মিট, ইত্যাদি ইত্যাদি। ইউথ আড্ডার কথা আমি আগেও বলেছি, চারিদিকে গোল করে ঘুরে ইনফর্মাল একটা স্পেসে একটা বিষয় নিয়ে, একটা থিম নিয়ে হয়তো আমরা আলোচনা করতে চাই, বা থিম যদি নাও থাকে ওদেরকে নিয়ে একটা থিম তৈরি করে তাদের বেঁচে থাকা, তাদের জীবনের কথা ছোট গ্রুপে ইনফর্মালি, যেখানে আড্ডাটা একটা গুরুত্বপূর্ণ। তো রেসপেক্টফুল আড্ডা। তো এইটা আমাদের যে কোনো বিষয় নিয়ে, বিশেষ করে কঠিন বিষয়, মানসিক স্বাস্থ্য বা মানসিক সমস্যা, এইগুলো নিয়ে কথা বলার ক্ষেত্রে আড্ডার একটা পরিবেশ আমাদের গুরুত্বপূর্ণ একটা সম্ভাবনা তৈরি করে দেয়, এবং আমরা ইউথ আড্ডা বা যুব আলাপ এই কথাটা ব্যবহার করে থাকি। ইউথ মিট, এটা আসলে এক রকমের কাউন্সেলিং আপনারা বলতে পারেন। আমরা তো টিপিক্যালি মেন হসপিটালে, মানে আমরা না ওই জামা বদলে আমাদের মেইন ওপিডি তে তো আমরা অ্যাজ এ মেন্টাল হেলথ প্রফেশনাল কাজ করি। সেখানে আমাদের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজি ট্রেনিং, সাইকোথেরাপি আমরা প্রোভাইড করি আমাদের পেশেন্টরা যারা আসে আমাদের মেইন ওপিডি বিল্ডিং এ। কিন্তু যে মুহূর্তে আমরা আবার সেই ক্যাম্পাসেরই অন্য একটা প্রান্তে এই আমাদের ইউথ ওয়েলনেস হাবে এসে পৌঁছাই, সেখানে আমরা আবার এই অন্যদের কাউন্সিলিং এর যে কনটেক্সটটা তৈরি করেছি, সেখানে আমরা এটা খুব মাথায় রেখেছি এটা যেন গুলিয়ে না যায়। ওই একই জিনিস আমরা ইউথ ওয়েলনেস হাবে যদি করি, তাহলে একই জিনিস করছি, তাহলে আর অন্যরকম কি রইলো। সেই জন্য ভাষা বা কি আমরা করছি তার একটা নামকরণও যাতে অন্যরকম হয়, সেটা যেন গুরুত্বপূর্ণ হয়। সেই জন্য আমরা এটাকে ইউথ মিট বলি, এবং এটাকে আমরা ওই আড্ডার ছলে বা একটা রেসপেক্টফুল 1-to-1, বা অনেক সময় বন্ধু বান্ধবরা নিজেদের বন্ধু বান্ধবকে নিয়ে আসে, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা বসি। জেনারেলি আমরা ওয়াকিং সেশন বলি এগুলোকে, ওয়ান সেশন। এইগুলোয় আমরা ডিপ লিসেনিং সেফ স্পেস তৈরি করার চেষ্টা করি, যেটা ফোকাসটা হয় একটা থেরাপিউটিক কনভারসেশন। সেখানে আমরা অনেক কথা বলি, কাউন্সিলিং স্কিলস তো থাকেই, কিন্তু সেই সঙ্গে আমরা অন্য অনেক জিনিস, ন্যারেটিভ অ্যাপ্রোচ, যেটা আমি অলরেডি বলেছি আপনাদের, সেটাকে মাথায় রেখে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। ইউথ এনরিচমেন্ট প্রোগ্রাম, সন্ধেবেলায়, বিশেষ করে শনিবার সন্ধেবেলায় এইরকম গোল করে বসে, ছোট মোড়ায় বসে বা নিচে শতরঞ্চি বিছিয়ে বসে, সেখানে সন্ধেবেলায় চা খেতে খেতে, পকোড়া খেতে খেতে, আমরা নিজেরাই পকোড়া ভাজি, তো সেটা নিয়ে কথা, কোনো একটা ছোট মুভি দেখানো, ইন্টারেস্টিং লেকচার, সবাই মিলে বসে, এইগুলো উদাহরণ। আউটরিচ প্রোগ্রাম, আমরা এই ইউনিভার্সিটি কলেজে গিয়ে অন্যরকম ভাবে মানসিক সমস্যার কথা বা ভালো থাকার কথা বলার ভাষা একটা তৈরি করা, সেইটা নিয়ে আউটরিচ প্রোগ্রাম করা। আমরা আবার
উৎসবে খুব বিশ্বাস করি, উৎসব বা একটা গ্যাদারিং। তো সেই জন্য ফেস্টিভ্যাল, যেটা আমাদের আমাদের নাম দিয়েছি আমাদের ফেস্টিভ্যালের যুব মন মিট, আমরা শুরু করেছি। আমাদের পার্টনার অর্গানাইজেশন রয়েছে, তেজপুর ইউনিভার্সিটির মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্ট, বিশেষ করে এখানে আরেকটি এনজিও রয়েছে যারা এনভায়রনমেন্টাল ইস্যুস নিয়ে খুব ভালো কাজ করে, গ্রিন হাব। তো এদের সঙ্গে প্লাস আরো আছে যাদের সঙ্গে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করার চেষ্টা করি। তো ফেস্টিভ্যাল নিয়ে কাজ করি, আর আমরা চেষ্টা করে যাই যে আমরা যা যা তৈরি করছি যা যেন সেগুলো হারিয়ে না যায়, সেগুলো যেন একটা লিভিং ডকুমেন্ট হিসেবে আমরা ধরে রাখতে পারি। লিভিং ডকুমেন্ট মানে একটা ডকুমেন্ট ছাপিয়ে ভুলে যাওয়া নয়, এমন একটা ডকুমেন্ট যেটা তৈরি করা এবং সেটা যেন চলতেই থাকে, যেখানে অন্যরাও এসে নিজেদের এক্সপার্টিসকে অ্যাড করতে পারে, নিজেদের কথা, নিজেদের গল্প, নিজেদের অভিজ্ঞতা দিয়ে সেগুলোকে আরো সমৃদ্ধ করতে পারে। এইগুলো প্যান্ডেমিক আর ইউথ মেন্টাল হেলথটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। গত 6 মাস ধরে আমরাও বাড়িতে বসে আছি, যদিও আমাদের ইনস্টিটিউট চলছে, আমাদের হাসপাতাল চলছে, আমাদের একাডেমিক কোর্স চলছে, সমস্ত কিছুই চলছে, কিন্তু ইউথ ওয়েলনেস হাবে মানুষরা আসছে না, অল্প বয়সী যুবক যুবতীরা আসছে না। আমরা এই মুহূর্তে স্কুল কলেজও খোলেনি, জাস্ট খুলতে শুরু করেছে, কিন্তু খুব সাবধানে এগিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের ছোট শহর বা আসাম। তো সেখানে অনলাইনে কিভাবে আমরা বিভিন্ন রকমের আমাদের প্রোগ্রাম যেগুলো করছি সেইগুলোকে আমরা অনলাইনে কিভাবে তার স্পিরিটটা, সেই টেস্টটা, সেই ফ্লেভারটাকে এক রেখে এগিয়ে যেতে পারি, সেইটার কথা আমরা মাথায় রেখে দুটো অনলাইন প্রোগ্রাম আমরা করে চলেছি। কিছুক্ষণের মধ্যে একটা অনলাইন প্রোগ্রাম বুক ক্লাব, আমরা সেই বুক ক্লাবে প্রত্যেক অল্টারনেটিভ শনিবার বা শনিবার 4টে থেকে 6টা ছোটদের বই, যেটা আমরা আগে থেকে ডিসাইড করি, একটা ছোটদের বইয়ের মধ্যে দিয়ে আমরা একটা আমাদের মানসিক স্বাস্থ্যের কথা বলতে পারি, নিজেদের কথা বলতে পারি এবং অন্যদের দিকে হাত বাড়িয়ে দিই, সেটার কথা বলতে পারি। সেটা একটা। আর একটা আমাদের হিউম্যান লাইব্রেরির কথা অলরেডি বলেছি, সেই অনলাইন ভার্সন অফ দ্য হিউম্যান লাইব্রেরি, নিজেদের গল্পগুলো বলা থিম অনুযায়ী, সেটার কথা আমরা চেষ্টা করে চলছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা স্পেস অফ সলিডারিটি তৈরি করা, যে আমরা একা নই, আমরা একে অপরের সঙ্গে জুড়ে আছি। কঠিন বিষয়, অনলাইন স্পেস আমাদের অনেক কিছু চ্যালেঞ্জ সম্মুখীন করায়, কিন্তু তবু হাল না ছেড়ে দিয়ে এগিয়ে যাওয়া আর অপেক্ষা করে থাকা কখন করোনা ভাইরাসের উৎপাত একটু কমবে এবং আমরা আবার পুরনো আড্ডায় ফিরে আসতে পারি। তো প্রায় শেষের দিকে, এই শেষে আমি এই প্রশ্নটাই আপনাদের কাছে তুলে ধরতে চাই, বা যদি কোনো কথোপকথন বা কিছু প্রশ্ন থাকে আপনারা আমি চাইবো যে আপনারা যদি এই বিষয় নিয়ে ভাবেন যে ওয়েলনেসকে কিভাবে আমরা নেমন্তন্ন করে ডেকে আনতে পারি আমাদের স্পেসে, আমাদের এডুকেশনাল স্পেস, যে স্পেসটা কিন্তু কোনোদিনই ভাবেনি যে আমাদের আলাদাভাবে ওয়েলনেস বা মেন্টাল হেলথ কনভারসেশনের জন্য তৈরি করা। এখানে আমাদের জ্ঞান, বিজ্ঞান, ভাষা, শিক্ষা, এইগুলোকে জানার জায়গা, জ্ঞানের পরিধি বাড়ানোর জায়গা হিসেবে আমরা নিজেদেরকে সবসময় ভেবে রেখেছি কলেজ বা ইউনিভার্সিটি বা স্কুল স্পেসকে, শিক্ষার যে পরিবেশ বা যে কনটেক্সট, সেখানে কি আমাদের ওয়েলনেসকে ডেকে আনা, নেমন্তন্ন করে ডেকে আনা বিভিন্নভাবে কিভাবে আমরা সেটা করতে পারি। আমাদের এই গত 1-1.5 বছরের জার্নি, আমাদের যে এক্সপেরিমেন্ট, আমাদের যে ছোট ছোট সাকসেস, আবার ছোট ছোট ব্যর্থতাও রয়েছে, সেটা আমরা কিভাবে এগিয়ে যেতে পারি, আপনারা কিভাবে সেই কাজটা এগিয়ে নিয়ে যেতে পারেন ব্যক্তিগত স্তরে, সেইটাই আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই কথোপকথন বা ইন্টারঅ্যাকশনের মধ্যে দিয়ে। এটা শেষ স্লাইড আমার, এই আমাদের ইউথ ওয়েলনেস হাবের আমাদের ব্রোশার, একটা ছোট্ট পকেটের মতো ব্রোশার, আমরা অনেকগুলো ফোল্ড করে ব্রোশার। এই ব্রোশারটা আমরা আবার প্রথম দিকে 1.5 বছর আগে ওই একটা টিপিক্যাল যেমন ব্রোশার হয় কলেজ ইউনিভার্সিটি ক্যাম্পাসে, সেরকম ব্রোশার বানিয়েছিলাম। ইউথরা এসে বলল আপনাদের এই ব্রোশারটা ঠিক মানাচ্ছে না, এমন একটা করুন তো যেটা আমাদের খুব সুন্দর লাগে, চট করে পকেটে নিয়ে ঘুরতে পারি, বন্ধুদের দেখাতে পারি, সেই রকম, এবং সেটা দেখে ভালো লাগে। তো সেই আরেকজন ইউথ, কলকাতারই একটি মেয়ে, খুব ট্যালেন্টেড মেয়ে, তার সঙ্গে
যোগাযোগ করে সে আমাদের জন্য ছবি এঁকে দিয়েছে, আমাদের ইলাস্ট্রেট করে দিয়েছে। তো এই সকলে মিলে এগিয়ে যাওয়ার গল্পটা হচ্ছে এই ইউথ ওয়েলনেস হাবের গল্প, যেটা আমি চাইবো যে যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে, এই সেন্টারের ক্ষেত্রে যদি কোনোভাবে আপনারা এই রকম কিছু জিনিস আপনাদের ক্ষেত্রে কাজে লাগতে পারে বলে মনে করেন, তাহলে সেটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। আমরাও শিখতে চাই, আমাদের লোকাল কলেজ ইউনিভার্সিটিতেও আমরা এই মুহূর্তে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি বিভিন্ন ভাবে। তো এটা আমাদের উদ্দেশ্য। এই হচ্ছে আমার প্রেজেন্টেশন। এবার যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ স্যার, আমাদের দুটো প্ল্যাটফর্মেই প্রচুর প্রশ্ন এসেছে, ইউটিউব লাইভে এবং গুগল মিটে, দু জায়গাতেই অনেক। হ্যাঁ, তার আগে আমি প্রেজেন্টেশনটা বন্ধ করার চেষ্টা করি। গুগল মিটটা আমার ঠিক, হ্যাঁ আপনি লোয়ার রাইট কর্নারে দেখুন একটা গ্রিন আমি প্রফেসর মন্ডল পুরোটাই বোধহয় বাংলায় বলার চেষ্টা করেছি, কিছু কিছু ইংরেজি শব্দ। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। প্রথমত হচ্ছে ডক্টর চৌধুরীকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তার কারণ মানে আমার রিকোয়েস্টের সঙ্গে সঙ্গেই উনি অ্যাকসেপ্ট করেছেন, এবং এটা যাদবপুর ইউনিভার্সিটির সঙ্গে তেজপুরের ওই অর্গানাইজেশনের একটা সম্পর্ক তৈরি করার একটা মাধ্যম হিসাবে আমি এটাকে বেছে নিয়েছি। এটা আমার দিক থেকে সত্যি খুব আনন্দের বিষয়। এবং আপনি যে কথাগুলো বললেন সেগুলো সত্যিই খুব দরকারি এবং খুব উপকারী, যেটা আমি ইউটিউবে কিছু কমেন্ট আমি লক্ষ্য করছিলাম, অনেকেই কমেন্ট করেছে যেটা এই আলোচনাটা খুব দরকারি আলোচনা এবং খুব প্রয়োজনীয়, তারা খুব উপকৃত হয়েছে এই দিক থেকে। এবং আমি আরেকটা কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনার এই যে ইউথ ওয়েলনেস হাব যেটা গত বছর হয়েছিল, সেই সময় আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু ঘটনাচক্রে তখন আমি যেতে পারিনি। ফিউচারে নিশ্চয়ই কোনোদিন আবার হবে এই ধরনের প্রোগ্রাম, সেই সময় আমি চেষ্টা করব যাওয়ার। এবং আপনারা যে সমস্ত কাজগুলো করছেন সেইগুলো দেখে সত্যি আমি খুব মানে অভিভূত হয়ে যাচ্ছি যে এই 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 ইউথ ওয়েলনেস হাব এবং ইউথ মিট যেটা যেটা আপনি দেখালেন, এবং ছোটদের বই পড়ার মধ্যে দিয়ে আসলে ছোটবেলাকার মধ্যে দিয়ে নিজেকে যাওয়া, অর্থাৎ আমাদের যে ছোটবেলাটা যেটা আমরা সবসময় হারিয়ে এসেছি, আবার আমরা ফিরে যেতে চাই, সেটার মধ্যে দিয়ে যাওয়া এবং তার মধ্যে থেকে এটা আপনি শেষে বললেন যে একটা সলিডারিটি তৈরি করা, যে আমরা কেউ একা নই, আমরা সবাই দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে ইউনাইটেডলি থাকতে চাই। এবং তার পরিপ্রেক্ষিতে আপনি যেটা বললেন যে ওয়েলনেস, সেটা কি ওই ইনভাইট করে আনার জিনিস, মানে এটা কি অন্য কোথাও তুলে রাখা আছে যে যেটাকে আমি ইনভাইট করলে সে আসবে? ব্যাপারটা তো আসলে তা নয়। আমাদের এই যে স্টেপ বাই স্টেপ যে কাজগুলোর কথা আপনি বলেন, এটার মধ্যে দিয়েই আসলে ওয়েলনেস আসবে। এর বাইরে আলাদা করে ওয়েলনেসকে ইনভাইট করলে ওয়েলনেস চলে আসবে, এইরকম ওয়েলনেস বা ওয়েলবিং যাই বলি না কেন, সেটা চলে আসবে সেই রকম আমার অন্তত মনে হয় না। আমার মনে হয় এই সমস্ত অ্যাক্টিভিটির মধ্যে দিয়েই আসলে আমরা ভালো থাকতে চাই বা ভালো থাকার রাস্তাটা খুঁজে পেতে চাই, এটাই আমার মনে হয়। তো সেক্ষেত্রে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই যে খুব নাইস প্রেজেন্টেশন, এটা মানে ইউটিউব মানে পিপিটি প্রেজেন্টেশনের যে পার্টগুলো আমি লক্ষ্য করলাম সত্যিই খুব ভালো হয়েছে।